আসসালামু আলাইকুম। দেখেন, আমি রাজশাহী বোর্ড ২০২৪ সালের আহ, গণিতে যে এমসিকিউ গুলো আসছে এটা সমাধান নিয়ে আসছি। তো একটু খেয়াল করে দেখেন আপনারা। প্রথম প্রশ্ন দেওয়া আছে 10 থিটা মাইনাস 45 ইকুয়াল টু √3 হলে থিটা এর মান কত। তো আমরা দেখেন সমাধান করে বের করি। এখানে সমাধান দেওয়া আছে কি 10 থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু √3, বা এই 10 এর পাশে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। থাকে কি তাহলে এখানে থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 10 ইনভার্স √3, বা দেখেন থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 10 ইনভার্স √3। আপনারা ক্যালকুলেটর চাপবেন। দেখেন আপনাদের ইএস হোক বা এমএস হোক, যেটাই হোক করবেন শিফট এই 10 চাপবেন, তাহলে ইনভার্স চলে আসবে, ব্র্যাকেট √3, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইকুয়াল চাপেন। দেখেন 60 ডিগ্রি আসছে। তার মানে আমি বলতে পারি এই পুরোটার ভ্যালু হচ্ছে এই 10 ইনভার্স √3 ভ্যালু হচ্ছে কত, 60 ডিগ্রি। বা এখন একটু খেয়াল করে দেখেন থিটা মাইনাস 40, এখানে মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে, পাশে গেলে প্লাস হয়ে যাবে। তো 60 প্লাস 45 105 ডিগ্রি, মানে কি 105 ডিগ্রি। দেখেন তো কোথায় আছে, 105 ডিগ্রি আছে কি গহ নাম্বার, এই যে, তাহলে সঠিক উত্তর কোনটা, এই গহ। দেখেন 2 নম্বর প্রশ্ন বলছে একটি রম্বস আঁকতে কতটি কতটি উপাত্তের প্রয়োজন। একটি রম্বস আঁকতে কতটি উপাত্ত প্রয়োজন। তো একটি রম্বস আঁকতে মূলত 2টি উপাত্তের প্রয়োজন। সেই 2টি উপাত্ত কি কি, এক হলো 2টি উপাত্ত প্রয়োজন। এক হলো আমাদের কি, এক হলো কি একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। দুই হলো কত, এখানে একটি কোণের মান, কি কোণের মান, কোণের মান। তো দেখেন যদি 2টি উপাত্তের প্রয়োজন, তাহলে সঠিক উত্তর কত হবে, ক। দেখেন 3 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:5 হলে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ। তো আমাদের যে অনুপাত গুলো দেওয়া আছে, আমরা ধরে সেই কোণের অনুপাত গুলো হচ্ছে কি 2x অনুপাত 3x অনুপাত 5x। তো এখন আমাদের এই যোগফল অনুপাতগুলোর যোগফল কত হয়, অনুপাতগুলোর যোগফল সমান সমান 2 আর 3 5, 5 5 10, 10x। যেহেতু এটা কোণের অনুপাত, আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত আসে, 180 ডিগ্রি। আমি বলতে পারি এটাও কোণ, আবার তিনটি কোণের অনুপাত হচ্ছে কত, 180। তিনটি কোণের যোগফল হচ্ছে 180, তাহলে কি বলা যায় 10x ইকুয়াল টু 180, বা কত আসলে x ইকুয়াল টু 18 ডিগ্রি। তো এটা হচ্ছে x এর ভ্যালু। তাহলে আমার দেখেন ক্ষুদ্রতম কোণ কত আসবে, ক্ষুদ্রতম কোণ আসবে হলো, ক্ষুদ্রতম কোণ ক্ষুদ্রতম কোণ 2 ইন্টু 18 সমান সমান 36। বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ কত আসবে, 5 ইন্টু 18 90। তাহলে এখন দেখেন কি বলছে, যে ক্ষুদ্রতম কোণটি কি বলছে প্রশ্নে, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ, বৃহত্তম কোণটি। তো এটা হচ্ছে বৃহত্তম কোণ। তো এখন যদি বলি এই বৃহত্তম কোণকে যদি আমরা 36 দ্বারা ভাগ করি, দেখেন কত আসে তাহলে, বৃহত্তম কোণ কত, 90 না। দেখেন 90 ভাগ 36, 2.5, কত আসে 2.5। 90 ভাগ 36 ইকুয়াল টু 2.5, বা এটাকে আমরা কি লেখা যায় 5/2। তো দেখেন 5/2 কোথায় আছে, ক নাম্বার উত্তরে। তাহলে কি সঠিক উত্তর, ক। দেখেন 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, a/2 সমান b/3 সমান c/4 হলে নিচের কোনটি সঠিক। তো আমরা একটু সমাধান করে দেখি। দেখেন এটা দেওয়া আছে, কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো আমরা এটাকে একটু অনুপাতে বিভক্ত করি, বা a অনুপাত b ইকুয়াল b অনুপাত 3 ইকুয়াল
সি অনুপাত 4। এক কাজ করি, আমরা চলকগুলোকে বা আমাদের লেটারগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি অনুপাত আকারে, আর সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। তো এটা বি, তারপর 2 বলেছিলাম না, কথা এখানে দেখেন কি বলছি, লেটারগুলোকে এক পাশে নিয়ে আসি। এ অনুপাত বি অনুপাত সি, যেহেতু ইকুয়াল, তা কি লেখা যায়, এ অনুপাত বি অনুপাত সি সমান সমান কত আসবে, 2 অনুপাত 3 অনুপাত 4। দেখেন তো এটা কোথায় আছে, ক নাম্বার। তো কি বলা যায়, 4 নম্বর সঠিক উত্তর কোনটা, ক। 5 নম্বর প্রশ্ন দেখেন, দেওয়া আছে কি, 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের, 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের 1 নম্বর হচ্ছে আয়তন 27 ঘন সেন্টিমিটার, 2 নম্বর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য 3√3 সেন্টিমিটার, আর 3 নম্বর বলা হচ্ছে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার। তো আমরা এটা সমাধান করে দেখেন। ধার বলতে কি বোঝায়, যে বাহুর দৈর্ঘ্য, ধার আর বাহু একই কথা, তাহলে কি বলা আছে, এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি, এ বাহুর দৈর্ঘ্য সমান এ সেন্টিমিটার, এ ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এখন দেখেন আয়তন, ঘনকের আয়তনের সূত্র কি আমরা জানি কি, আয়তন হচ্ছে কি, এক আয়তন, আয়তন সমান কত আসবে, এ কিউব, বা কত আসে 3 কিউব ইকুয়াল টু 27 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তাহলে কি 1 নম্বর শর্তকে ফিল আপ করছে। এরপর যেহেতু আমরা দেখেন এগুলো আয়তন, 2 নম্বর শর্তে কি বলছে, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের 2 নম্বর শর্তে কি বলেছে, কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য সূত্র কি আমাদের, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, আয়তন হচ্ছে এটা, আর কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কি, √3 এ ইকুয়াল টু কত হবে, তাহলে √3 ইন্টু 3 ইকুয়াল টু কি, 3√3 সেন্টিমিটার। দেখেন 2 নম্বর শর্তকে ফিল আপ করছে। তারপরে কি, এরপর হচ্ছে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, 3 নম্বর কি বলেছে, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হচ্ছে, 3 নম্বর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল কত হবে, 6a স্কয়ার, 6a স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, 6 এর 6 ইনটু a, a কত 3, 3 স্কয়ার, তো কত আসবে, এখানে আসবে 9 6 9 54, 54 বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। দেখেন তাহলে কি, এই শর্তটাকে কি আমাদের ফিল আপ করতে, তাহলে কি সঠিক উত্তর কোন, তাহলে গ হ, 1 2 ও 3। দেখেন বলা হয়েছে নিচের তথ্যের ভিত্তিতে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো বলা দেওয়া আছে কি, sin থিটা বাই এক্স ইকুয়াল cos থিটা বাই ওয়াই। আর 6 নম্বর প্রশ্ন বলা আছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হবে আমাদের, 1 হলে থিটা সমান কত। তো আমাদের কি কি দেওয়া আছে লিখে এখান থেকে দেখেন সমাধান। sin থিটা বাই এক্স ইকুয়াল cos থিটা বাই ওয়াই। আমরা কি cosটাকে এই পাশে নিয়ে আসি আর xটাকে এই পাশে, যেহেতু x বাই y দেওয়া আছে, তাহলে কি করি আমরা এখান থেকে, বা sin থিটা বাই cos থিটা ইকুয়াল x ডিভাইড বাই y। তো sin থিটা বাই cos থিটা কি লেখা যায়, লেখা যায় হলো tan থিটা। tan থিটা একটু খেয়াল করে দেখেন, x বাই y ইকুয়াল টু কত, 1, তাহলে কি লিখতে পারি, এটা সমান কত, 1। তো আমরা এখন এই পাশে এক কাজ করি, টেনটাকে এই পাশে দিলে কত হবে, ইনভার্স হয়ে যাবে, tan ইনভার্স অফ 1। তো tan ইনভার্স অফ 1 এর মান কত, দেখেন আমরা একটু ক্যালকুলেটর চাপিয়ে দেখি কত আসে, কিন্তু একটু পাবেন, শিফট 10 ব্র্যাকেট 1 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কত আসছে, 45 ডিগ্রি। কত আসছে, 45। তাহলে দেখেন সঠিক উত্তর কোনটা, খ 45। 7 নম্বর প্রশ্ন কি বলেছে, sin থিটা সমান কত। দেখেন ক x ডিভাইড বাই √ওভার ফ্যাক্টর স্কয়ার প্লাস y স্কয়ার, খ এটা দেওয়া আছে, গ এটা, গ এটা। পুরো সমাধানটা করে দেখেন, এখানে লেখা আছে আমরা কি 6 নম্বর কি পাইছি আমরা, tan থিটা ইকুয়াল টু x বাই y। তো আমরা একটা চিত্র আঁকি এটার জন্য। দেখেন এটা যদি থিটা হয়, তো tan থিটা কি, tan থিটা লম্ব বাই ভূমি, তাহলে কি বলতে পারি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি হবে, অতএব হবে কি, এই দুইটার বর্গের সমষ্টির বর্গমূল, x স্কয়ার
প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা যদি থিটা হয়ে যায় তো এখান থেকে সাইন থিটা কত হবে? সাইন থিটার ভ্যালু হবে হলো এটা কত হবে আমাদের কি সাইন থিটার সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব কত এক্স আর অতিভুজ কত এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখেন আমরা এখানে এটা কোথায় পাই? এখানে ক নাম্বার উত্তরে দেখেন ক, তার সঠিক উত্তর ক। দেখেন 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে 2x প্লাস 3y ইকুয়াল টু -4 এবং x সমান 1 হলে y সমান কত? তো কি আছে একটু লিখে দেখেন, এখানে সমাধানটা করি। 2x প্লাস 3y ইকুয়াল টু -4। জাস্ট আবার কি দেওয়া আছে দেখেন x ইকুয়াল টু 1, তো আমরা এখানে শুধু এই সমীকরণে x এর ভ্যালুটা বসাই দিই। তো x যদি 1 বসে তো কত আসবে? 2 × 1 প্লাস 3y -4, বা এই 2 এর পাশে কত হয়ে যাবে? প্লাস আছে মাইনাস হয়ে যাবে 3y -4 -2, বা 3y -6, বা y কত আসবে? y আসবে হলো -2। তাহলে দেখেন অ্যান্সার কত আসে? কোথায় আছে? এই যে দেখেন গ নাম্বারে। তো সঠিক উত্তর কোনটা? গ, -2। y ইকুয়াল কত হবে তাহলে? -2, এটাই সঠিক অ্যান্সার। দেখেন 9 নম্বর প্রশ্নে কি বলা আছে? এ বি সি ডি আর এখানে দেওয়া আছে কত? ই একটা পয়েন্ট, আর এটা হলো এফ পয়েন্ট। একটু খেয়াল করে দেখেন আপনারা, যে এখান থেকে বলেছি যে এবিসিডি একটি আয়ত হলে ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল কোনটির সমান হবে? এটার ক্ষেত্রফল কোনটির সমান হবে? তো একটু খেয়াল করে দেখেন, এইটার ক্ষেত্রফল সমান হওয়ার জন্য বলছে 3টা শর্ত দিয়েছে। এই প্রশ্নটা নিয়ে অনেক বিতর্ক আছে। তো আমাদের টেস্ট পেপার বলতে যে উত্তরটা দিচ্ছে সেই উত্তরটা ভুল আছে এখানে। তো এখান থেকে একটু খেয়াল করে দেখেন, আমি এটার মতো সদৃশ্য একটা আয়তলেখ আঁকছি। এরপরে দেখেন এখানে কিন্তু বলা হয়েছে এটা হচ্ছে কি আমাদের ই বিন্দু, এই পয়েন্টের নাম হচ্ছে কি ই পয়েন্ট। দেখেন এই ই পয়েন্টটা আসছে কি আমার এই আয়তর কি বিসি বাহুর মধ্যবিন্দু দিয়ে। ঠিক আমরা সিডি এর আরেকটা মধ্যবিন্দু নিলাম এফ। তো এখন এই এফ অনুসারে আমরা বলতে পারি, দেখেন একটু খেয়াল করে দেখেন, এখান থেকে এই যে এ ডি ই এই ত্রিভুজটা, আর হলো কি বিইএফ ত্রিভুজ বিইএফ, এই যে বিইএফ দুইটা ত্রিভুজ। তো এই দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজ এডিই ত্রিভুজ, ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ বিইএফ। দেখেন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ই হলো বিসি বাহুর মধ্যবিন্দু এডি ত্রিভুজের, আর এফ হলো কি বিইএফ ত্রিভুজের ক্ষেত্রে সিডি বাহুর মধ্যবিন্দু হলো এফ। তো এখন এডিই ত্রিভুজ এবং বিইএফ ত্রিভুজ দুইজনই দেখেন আয়তক্ষেত্রের বাহুর অর্ধেক করে নিয়ে নিছে, তাই তাদের উচ্চতা এবং কি ভূমি দুইটাই কি সমান হবে। যেহেতু ভূমি এবং উচ্চতা দুটোই সমান, তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। যে দুইটা ত্রিভুজ এডি ত্রিভুজ এবং বিইএফ ত্রিভুজ দুইটার কি ভূমি এবং উচ্চতা সমান, তাদের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। কিন্তু বইগুলো তো উত্তর দিচ্ছে ক, সঠিক উত্তর হবে কত? এই যে গহ, বিইএফ ত্রিভুজ বিইএফ এর ক্ষেত্রফলের সমান। তুমি যদি ব্যাখ্যা করতে চাই আরো লং ভিডিও হয়ে যাবে, তো আপনারা যদি চান এটার ব্যাখ্যাটা তুমি কমেন্ট বক্সে আমাকে উল্লেখ করেন, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, ঠিক আছে? দেখেন 10 নম্বর প্রশ্ন বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য 5:6 হলে শতকরা লাভ কত? তো এই টাইপের প্রশ্নগুলো সমাধান করার জন্য আমরা কি করব? দেখবো লাভ চাইছে নাকি ক্ষতি চাইছে। লাভ হলে অবশ্যই আমাদের কি হবে, এখান থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে। তো আমাদের যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তখনই কিন্তু কি লাভ হয়। তো আমরা এইটার জন্য এই টাইপের সমাধান করার জন্য দেখেন লাভ যদি বের করতে চাই, শতকরা লাভ, দেখেন সরাসরি শতকরা লাভ কি হবে, যেহেতু বিক্রয় মূল্য বেশি, তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। কি করব? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। 6 বিয়োগ 5, দেখেন বিক্রয় মূল্য হলো কত এখানে 6, আর ক্রয় মূল্য হলো কত 5, ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 5 ইন্টু 100%,
ইন্টু যেহেতু শতকরা বলতে কি 100%, তো একটু খেয়াল করে দেখুন কত আসে এখানে, 6 - 5 1 ডিভাইড বাই 5 ইন্টু 100 কত 20%। দেখেন তো 20% কোথায় আছে, 20% আছে হলো কি এখানে ক নাম্বার প্রশ্নে, এই যে ক নাম্বারে সঠিক উত্তর কি ক 20%। 11 নম্বর প্রশ্ন দেখেন কি বলা আছে, 6 যোগ 12 যোগ 24 যোগ ডট 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 দ্বারের অষ্টম পদ কত। এখন এটা কি দ্বারা, সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা, আমাদের এটা আগে আইডেন্টিফাই করতে হবে। দেখেন সমান্তর দ্বারা তখনই হবে যখন হয় সমান হারে বাড়বে না কি সমান হারে কমবে, তখন হবে কি সমান্তর দ্বারা। তো এখন দেখেন এখানে কিন্তু সমান হারে বাড়ে নাই, 6 থেকে 12 হয়েছে, বাড়ছে কত 6, 12 থেকে 24 হয়েছে, বাড়ছে কত 12, তার মানে কি তার মানে সমান করে বাড়ে না, বৃদ্ধি পায় নাই। তো এটা সমান্তর দ্বারা, তো অবশ্যই এটা কি হবে একটা গুণোত্তর দ্বারা। এটা কি প্রথম পদ আছে কি এ, প্রথম পদ হলো এ কত 6, তাহলে গুণোত্তর তাহলে কি আর কত হবে, আর ইকুয়াল টু হবে কত সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ হলো 12 ভাগ প্রথম পদ হলো 6, কত আসে এখানে 2। এবং বলছে অষ্টম পদ, আমরা এ জানি আর আর জানি, তো গুণোত্তর দ্বারা n তম পদ হলো কি a r টু দি পাওয়ার n - 1, সুতরাং অষ্টম পদ অষ্টম পদ কত হবে তাহলে a r টু দি পাওয়ার 8 - 1 a r টু দি পাওয়ার 7, এ পাইছি কত আমরা এখানে 6 আর আর পাইছি কত 2, কত আসে এখান থেকে এটা হিসাব করি আমরা, তাহলে আসবে কত 768, 768। দেখেন 768 কোথায় আছে, এই যে দেখেন গ নাম্বার প্রশ্নে আছে, কোথায় আছে গ, সঠিক উত্তর কত গ 768। 12 নম্বর দেখেন কি দেওয়া আছে, u2 সমান সমান -2, x2 সমান 12 এবং h সমান 4 হলে অনুমিত গড় a সমান কত। তো এখানে কি কি দেওয়া আছে অনুমিত গড়, তো আমাদের দেখেন u2 x2 h অনুমিত গড় কোথায় ধাপ বিচ্যুতি থাকে, তোমরা জানি কি দাব বিচ্যুতি সূত্র জানি কি, দাব বিচ্যুতি, দাব বিচ্যুতিকে বলা হয় কি এখানে u2, দাব বিচ্যুতিকে u2 দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু হবে কি x2 - a ডিভাইডেড বাই h, বা আমরা বলতে পারি কি এখান থেকে u2 কত আছে -2, x2 কত আছে এখানে x2 হচ্ছে 12 মাইনাস a আর h আছে কত 4। তো এক কাজ করি আমরা আর গুণ করি, 12 মাইনাস a ইকুয়াল টু কত হবে এখানে 4 দুগুণ 8 মাইনাস a 12 এর পাশে প্লাস আছে কি হচ্ছে -8 আর -12 কত আসবে -20, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ, তাহলে কি থাকে a ইকুয়াল টু 20। দেখেন তো কোথায় আছে 20, ক নাম্বার প্রশ্ন কি বলতে পারি অনুমিত গড় 20, সঠিক উত্তর ক। দেখেন 4 নম্বরে কি বলা হয়েছে, একটি আয়তক্ষেত্রের ঘূর্ণন কোণের, একটি আয়তক্ষেত্রের ঘূর্ণন কোণের মান কত, একটা আয়তক্ষেত্রের ঘূর্ণন কোণের মান হচ্ছে কত 180 ডিগ্রি, মুখস্থই বলা যায় অনেকটা, তাই কি আর কিছু সমান দিলাম না, 180 ডিগ্রি মুখস্থ হলো। 14 নম্বর বলা হয়েছে কি এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কোণ এবিসি, কোণ কত আছে কোণ এবিসি 110 ডিগ্রি হলে কোণ এডিসি কত। দেখেন এখানে বলা হয়েছে এবিসি 110, আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হয় কত 180 ডিগ্রি। তো দেখেন কি বলতে পারি কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি ইকুয়াল টু 180, কি হলো দেখেন একটু করে দেখেন, এটা দিলাম কি এ বি সি ডি, দেখেন কোন এবিসি দেওয়া আছে, এই যে এবিসি এ বি সি আর কি দেওয়া আছে কোন এডিসি এডিসি, এই কোন এই দুইটা কোণের বিপরীত, এটা যদি বৃত্ত অন্তর্লিখিত হয় তাহলে কি হবে এই দুইটা কোণের মানে যেটা চতুর্ভুজ, তাহলে কি দুইটা এই চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হতে হবে 180 ডিগ্রি। এখানে এবিসি দেওয়া আছে 110 বা 110 প্লাস কোণ এডিসি 180, একটু থাকা দেখেন 180 110 এখানে প্লাস আছে, এপাশে কি হয়ে যাবে মাইনাস, কত হবে তাহলে এখান থেকে 70 ডিগ্রি, সঠিক উত্তর কত এখানে, এখানে সূত্র কোথায় আছে
গ নাম্বারটা সঠিক উত্তর কত? গ। দেখেন 15 নাম্বার কি বলেছে, কোন শ্রেণীর নিম্নসীমা 30 এবং শ্রেণী মধ্যমান 32 হলে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? তো আমরা জানি শ্রেণী মধ্যমানের সূত্র জানি কি, আমরা শ্রেণী মধ্যমানের সূত্র কি আমাদের? উচ্চসীমা প্লাস নিম্নসীমা, উচ্চসীমা প্লাস নিম্নসীমা ডিভাইড 2। দেখেন নিম্নসীমা কত আছে? নিম্নসীমা আছে 30, উচ্চসীমা প্লাস 30 ডিভাইড 2, আর শ্রেণী মধ্যমান আছে কত? 32। তো আর গুণ করলে কত আসবে? 32 আর 2 যদি গুণ করে কত আসবে? 64। কত হয়ে যাবে? 64। 64 আর এখানে কি উচ্চসীমা যোগ 30, 30 এই পাশে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 64 থেকে যদি 30 চলে থাকে তাহলে 34, কত থাকবে? 34। দেখেন তো উচ্চসীমা দেখেন কোথায়? 34 কোথায় আছে? প্রশ্ন আছে কি গ নাম্বার, তো সঠিক উত্তর কি গ। 16 নাম্বার দেখেন কি বলা আছে, 2.34 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ কোনটি? তো আমরা পৌনঃপুনিক সম্পর্কিত ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে কি করতে হবে? আমাদের যেটা দেওয়া থাকবে আমরা ওইটাকে লিখবো। 2.34 পৌনঃপুনিক লিখবো, লেখার পর এই ভগ্নাংশ ভেঙে আমরা কি যা আছে স্বাভাবিক ভাবে লিখবো। স্বাভাবিক কথা আসে 234। দেখেন পৌনঃপুনিকে উঠাই দিচ্ছি, দশমিকে উঠাই দিচ্ছি। এখন খেয়াল করব দশমিকের পরে আমাদের কয়েকটা পৌনঃপুনিক আছে বা কয়টা সংখ্যা আছে? সংখ্যা আছে দুইটা, একটা দুইটা। এখন দেখি কোনটার উপরে পৌনঃপুনিক আছে। একটার উপর পৌনঃপুনিক, যতটার উপর পৌনঃপুনিক থাকবে ততটার জন্য কি নিচে হবে কি হরে একটা 9 হবে। যেহেতু একটার উপর পৌনঃপুনিক একটা 9, যদি দুইটা হলে কি দুইটা 9 হতো, তিনটা হলে তিনটা 9 হতো। আর পৌনঃপুনিক সারা সংখ্যা হলো কয়টা? একটা, তাই এই একটার জন্য কত হবে? 0। এরপর আমাদের উপরে কি করতে হবে? যার যার ভিতরে পৌনঃপুনিক নাই, এটা দশমিকের আগে হোক বা দশমিকের পরে হোক, ওই সংখ্যাগুলোকে বিয়োগ করে দিব। কত? 2 3। দেখেন 2 আর 3 এর কোনো পৌনঃপুনিক নাই, কি করলাম আমরা? এগুলোকে বিয়োগ করে দিচ্ছি। তো একটু খেয়াল করে দেখেন, এগুলো বিয়োগ করে কত আসে এখান থেকে? 234 থেকে যদি 23 চলে থাকে কত? 211। 211 নিচে আছে 90, কোনো কাটাকাটি করা যায় না। দেখেন তো এটা কোথায় আছে? কোন অপশনে? খ নাম্বার অপশন। দেখেন এই যে খ, 211/90, এটা সঠিক অ্যান্সার। 18 নম্বর দেখেন কি আছে, 4x³ প্লাস 3x² মাইনাস 2x প্লাস 1 সমীকরণের ঘাত কত? তো এখানে আমরা যদি ঘাত বের করতে সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে ওই সমীকরণের ভিতরে সর্বোচ্চ যেটা পাওয়ার থাকবে তাকেই বলা হবে কি ঘাত। তো এখন দেখেন এখান থেকে সর্বোচ্চ পাওয়ার কত আছে? 3, এটা হবে কি আমাদের ঘাত। খ সঠিক উত্তর খ। দেখেন নিচের তথ্যের ভিত্তিতে 19 ও 20 নং প্রশ্নের উত্তর দাও। দেওয়া আছে কি a প্লাস 1/a = 4। 19 নম্বর বলা হয়েছে a মাইনাস 1/a অল স্কয়ার এর মান কত? তো দেখেন কি দেওয়া আছে, দেওয়া আছে কি a প্লাস 1/a = 4। এটা ভ্যালু চাইছে এখান থেকে, সুতরাং a মাইনাস 1/a অল স্কয়ার সূত্র কি a প্লাস 1/a অল স্কয়ার মাইনাস 4ab, শুধু সূত্র ফেলে দিতে। দেখেন এই 4 এই a কাটা, a প্লাস 1/a ভ্যালু কত? দেখেন তো এখানে 4। কি বলতো? 4 স্কয়ার মাইনাস 4 16, 4 এর উপরে কত? 16, 16 থেকে 4 কত? 12। সঠিক উত্তর কত? 12। এই যে খ। ছোট করে দেখেন এই যে খ। এরপরে দেখেন 20 নম্বরে কি বলা হয়েছে, a³ প্লাস 1/a³ এর মান কত? তো দেখেন আমাদের কি দেওয়া আছে, 20 নম্বর বলছে কি a³ প্লাস 1/a³ এর মান কত? তো 20 দেওয়া আছে a প্লাস 1/a = 4। সুতরাং a³ প্লাস 1/a³ সূত্র কি? আমরা সরাসরি সূত্র ফেলে দেই, a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। একটু খেয়াল করে দেখেন এটা ভ্যালু কত? এখানে দেওয়া আছে 4 মাইনাস, দেখেন এই a কাটা 3 ইন্টু a প্লাস 1/a ভ্যালু কত? 4। তো 4 এর উপর কিউব দিলে কত আসে? ক্যালকুলেটর চেপে দেখেন কত আসবে এখানে? 64 মাইনাস 3 4 12। তো 64 থেকে 12 গেলে কত থাকে এখান থেকে আমাদের? 52। কত থাকে? 52, 52। দেখেন সঠিক উত্তর কত? গ।
দেখেন কি বলা হয়েছে, কোশ্চেন বলা হয়েছে 125-এর সাধারণ লগের পূর্ণক 2, সাধারণ লগের অংশক 0.09691, 5 ভিত্তিক লগ 3, নিচের কোনটি সঠিক? তো আমরা একটু পরীক্ষা করে আসি। এখানে দেখেন আমরা একটু ক্যালকুলেশন করে আসছি। বলছে এখন লগ 125, তো কি বলে আমরা লগ 125 টা করে দেখেন, লগ 125 আপনারা ক্যালকুলেটর চাপেন, দেখেন দেখাই এখান থেকে কিভাবে। এই যে লগ কত আসছে 125 না 125, ইকুয়াল প্রেস করেন, দেখেন কত আসছে 2.0969, এটা আসছে 1, ঠিক আছে। এখন দেখেন এই যে ভ্যালুটা আসছে, এই ভ্যালুটার ভিতরে আমরা কি বলতে পারি, দশমিকের আগে যেটা আছে সেটা হচ্ছে পূর্ণমান এবং দশমিকের পরে যেটা সেটা কি অংশক। তো কি বলতে পারি দেখেন, এক নম্বর শর্ত ফিল আপ করছে পূর্ণক, লকের পূর্ণক কত 2, দেখেন 2 আসছে, তো কি বলতে পারলাম এই 2। দুই নম্বর শর্ত হচ্ছে কি সাধারণ লকের অংশক হচ্ছে কত 0.0969, দেখেন পয়েন্টের পর কত আসছে 0.9691, তাহলে এটাও পূর্ণ করছে। এখন বলছে 5 ভিত্তিক লগ 3, আমরা লগের 5 ভিত্তি বলতে কত 5, লগ 5 এটার পর কত হবে 125, তো কত আসে দেখেন তো একটু, আমরা জানি লগ 5 কত আসবে 5 কিউব, 5 এর উপর কিউব দিলে কত আসে 125 আসে। দেখেন একটু আমি একটা সূত্র বলছিলাম, লগ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার r সমান কি লেখা যায়, r লগ a টু দি পাওয়ার m, তো কত এখানে r কত 3 লগ 5 টু দি পাওয়ার 5, 3 ইনটু 1, এটা কি বসলো 1। দেখেন এই পুরোটা হলো কিভাবে 1 আসলো, আমরা জানি আরেকটা জিনিস সূত্র জানি, লগ a টু দি পাওয়ার a ইকুয়াল টু 1, তো কত সঠিক উত্তর কত 3। দেখেন তার মানে কি 5 ভিত্তিক লগ কত 3, 3 নম্বর শর্তকেও কি ফিল আপ করছে, তার মানে কি বলতে পারি সঠিক উত্তর কত হবে গহ 1, 2 ও 3। 22 নাম্বার দেখেন কি আছে, x স্কয়ার ইকুয়াল টু x সমীকরণের সমাধান সেট কোনটি? তো আমরা একটু দেখি এখান থেকে কি দেওয়া আছে, x স্কয়ার ইকুয়াল টু 2x বা x স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0, বা x কমনের কি থাকে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তবে এখানে কি বলতে পারি, x এর ভ্যালু একবার হলো 0, আর একবার কি x মাইনাস 2 এর ভ্যালু 0, তো সুতরাং x ইকুয়াল টু 0 এবং x মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x সমান সমান 2। দেখেন x এর ভ্যালু 0 পাইছি, x এর ভ্যালু 2 পাইছি, এখন তো কোথায় আছে 0 2, কোথায় গহ নাম্বার, তো সঠিক উত্তর কত গহ 23। দেখেন কি দেওয়া আছে, x ইকুয়াল টু a b c y ইকুয়াল টু b এবং z ইকুয়াল টু কি আছে, z সমান আছে x ভাগ y হলে pz এর উপাদান কয়টি, pz এর উপাদান কয়টি হবে? তো আমরা একটু খেয়াল করে দেখি কি কি দেওয়া আছে, x a b c আর y ইকুয়াল টু কত আছে b, তো z কত হবে, z ইকুয়াল টু x ভাগ y, a b c ভাগ y b। দেখেন আমরা যদি ভাগ অথবা বিয়োগটা সেম একই কথা, তো এখান থেকে বি আছে এখান থেকে বি আছে, বাদ থাকে কি তাহলে এ আর হলো সি। যেহেতু এখানে আমাদের কি জেড এর আমরা কি পাইছি, জেড এর উপাদান পাইছি কয়টি, দুইটি। এখন পি জেড বলতে কি বোঝায়, শক্তি সেট বা পাওয়ার সেট, তাহলে এর পাওয়ার সেট কত হবে এন স্কয়ার। দেখেন এন এখানে কি এটাকে বলা হয় কি এন বলা হয়, এন ইকুয়াল টু 2 আছে, তো পি জেড কত হবে এন স্কয়ার, তাহলে এন কত 2 2 স্কয়ার ইকুয়াল টু 4, এখন 4 কোথায় আছে গহ, সঠিক উত্তর কত হবে গহ 4টি। দেখেন 24 কি বলেছে, দুইটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু দেওয়া আছে 120, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি কত? তো একটু খেয়াল করে দেখেন দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত 4 আর 5, তো আমি সংখ্যাগুলোকে আমি কি ধরে নেই, দুটি সংখ্যা হচ্ছে কি, একটা সংখ্যা হচ্ছে একটি সংখ্যা হচ্ছে x, একটি সংখ্যা ইকুয়াল টু 4x, অপরটি অপর সংখ্যা ইকুয়াল টু 5x। এখন আমরা যদি বলি এই দুটো লসাগু কত হবে বলেন তো, মানে লসাগু মানে কি কমন এবং আনকমন দুইটাই, তো দুইটা থেকে কমন আছে কত
দেখেন কমন আছে হলো এক্স, আর আনকমন কি কি আছে 4 আর 5। তো 4 আর 5 যদি গুণ করে কত আসবে 20। তার মানে কি পেলাম, দুটি সংখ্যার লসাগু পেলাম হলো 20x। আবার প্রশ্নে দেওয়া আছে লসাগু 120। তাহলে আমি কি বলতে পারি শর্ত মতে, তো শর্ত মতে কত হবে এখানে, যে 20x ইকুয়াল টু 120 বা x ইকুয়াল টু কত হবে 6। তো এখন আমরা যদি বলি x পেলাম 6, তো দেখেন দুটি সংখ্যা, একটা হলো 4x একটা হলো 5x, তাহলে তো বড় কে 5x। তো সুতরাং বৃহত্তম সংখ্যা কত হবে 5 ইন্টু 6 ইকুয়াল টু 30। দেখেন তো কোথায় আছে, গ নাম্বারে। তো সঠিক উত্তর কত, গ। দেখেন কি বলা হয়েছে, নিচের তথ্যের আলোকে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, আর কি দেওয়া আছে, ডি দেওয়া আছে। দেখেন বিসি বাহুকে আমি বাহির পর্যন্ত বর্ধিত করছি, ডি পর্যন্ত বর্ধিত করছি, তাহলে কি পাইছি আমরা 8 গুণ পাইছি এ সি ডি। এখন বলছে 25 নম্বর বলেছে এ বি স্কয়ার কোনটি। দেখেন এ বি যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তার মানে অতিভুজ স্কয়ার সমান কত হবে, অতিভুজ হবে এসি। অতিভুজ স্কয়ার এসি ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো চাইছি কি, এখন দেখেন তো যে এ বি স্কয়ার কত, তাহলে আমি এই বিসি কে যদি এই পাশে নিয়ে আসি কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার। দেখেন তো কোথায় আছে, এ বি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। দেখেন তো এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার কোথায়, ক নাম্বারে। তাহলে সঠিক উত্তর কত, ক। দেখেন 26 নাম্বার কি বলছে, কোন এ সি ডি কোনটি। তো আমরা এখানে দেখেন বলতে পারি কি, যেখানে এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরে তিনটি কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। আমি কি বলতে পারি, কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি, কোণ এ সি বি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আবার দেখেন আমরা বলতে পারি এখান থেকে, দেখেন এই টোটাল এই কোণটা, দেখেন তো এই কোণটাতে 180, তাহলে এখানে কয়টা কোণ পাই, কোণ এসিবি, আর কি পাই আমরা, কোণ এসিডি। আবার কোণ এ সিবি প্লাস কোণ এ সিডি ইকুয়াল টু 180। দেখেন এখানেও পাইছে 180 আর এখানে পাইছে 180। তো 1 নং সমীকরণে এই 180 পরিবর্তে আমরা কি এই মানটা বসাই দিই, তো কত পাই, কোণ এ বিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি ইকুয়াল কত আসবে, কোণ এ সিবি প্লাস কোণ এসিডি। একটু খেয়াল করে দেখেন আপনারা, এখানে এসিবি আছে, আবার এই পাশেও কি আছে, এসিবি আছে। তো কি করলাম, এই কোণ আর এই কোণ দুই পাশ থেকে বাদ চলে যায়। তো এই পাশ থেকে কি থাকে দেখেন তো, এই পাশ থাকে হলো কোণ কি, এবিসি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু কি, কোণ এ সি ডি। দেখেন কোণ এসিডি, দেখেন বলছে কোণ এসিডি কোনটি, দেখেন কি বললাম, কোণ এবিসি প্লাস কোণ বিএসি, এই দেখেন সঠিক উত্তর গ। দেখেন কি আছে এখানে, 27 নম্বর বলছে এ বি ডি বৃত্তের কেন্দ্র ও হলে সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, আর কোণ ওএসি ইকুয়াল টু কোণ ওবিসি। একটু খেয়াল করে দেখেন, যদি আমরা একটা শর্ত জানি এখান থেকে, যে বৃত্তের কেন্দ্র হতে যে কোনো জের ওপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, কি বুঝতে কথাটা, বৃত্তের কেন্দ্র হতে যে কোনো জের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি সমান দুইটা খণ্ডে বিভক্ত করতে অবশ্যই সি হবে কি এখানে এই এবি এর মধ্যবিন্দু। তো কি হবে, সি হবে কি এবি এর মধ্যবিন্দু, রাইট। এরপরে দেখেন আমরা যেহেতু ও এ আর ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কি কোনটাও সমান হবে, ও এসি আর ওবিসি এটাও সমান হবে। এরপর আমরা বলতে পারি এখান থেকে যে 1 আর 2 রাইট। এরপরে দেখেন কি বলছে, কোন ওএসি প্লাস কোন ওবিসি কি এক সমকোণ।
আমরা কিন্তু সেটা জানি না। কেন জানি না? কারণ দেখেন আমরা এই কোণটা আমরা জানি না, এই কোণটা জানি না। যদি আমরা এই কোণটা আবার জেনে যেতাম তাহলে কি অবশ্যই বলতে পারতাম কি হ্যাঁ এটা এক সমকোণ। যেহেতু এটা জানি না তাই 3 নম্বর সূত্রটাকে ফিল আপ করেন। তো সঠিক উত্তর কোনটা হবে? ক, 1 ও 2। 28 নিচের কোনটি x belongs to n যেন x মৌলিক সংখ্যা এবং কি বলছে দেখেন x হলো কত মৌলিক সংখ্যা, যেটা হবে কি আমাদের একটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, এবং কি বলছে x এর ভ্যালু হচ্ছে কি 2 এর সমান অথবা কি 2 থেকে বড় এবং 7 এর সমান বা 7 থেকে ছোট সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। আমরা এখন বলতে পারি যে মৌলিক সংখ্যা কি করতে পারে, দেখেন তো 2 থেকে 7 পর্যন্ত 2 3 5 7। তো এখন বলে দিচ্ছে x সমান 2 এর সমান হবে, তো অবশ্যই কি এটা 2 এর সমান হবে। আবার বলছে 2 এর বড় হবে, তার মানে কি 3 2 এর বড়, 5 2 এর বড়। এরপর বলছে কি 7 এর সমান, তো 7 ও হবে আমাদের। বলছে 7 এর ছোট, তার মানে কি 7 এর ছোট কি করতে পারে 5 3। দেখেন আমাদের কি এই শর্ত অনুসারে তাহলে কি হবে 2 3 5 7। মানে কি বলতে বললাম সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হলো কি এখানে আমাদের গ হ। কত হবে? গ হ। দেখেন একটু খেয়াল করে দেখেন আপনারা 29 সময় বলেছে দেখেন এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজের লম্ব দেওয়া আছে 2, ভূমি দেওয়া আছে 3। তাহলে আমরা অতিভুজ কত হবে অতিভুজটা বের করে নিয়ে আসি। বিসি হলো অতিভুজ, বিসি স্কয়ার গুলো কত হবে লম্ব স্কয়ার এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এবি স্কয়ার, বা শুধু বিসি যদি বলি এর এপাশে স্কয়ার এপাশে কি হয়ে যাবে রুট এসি, এসির ভ্যালু কত এখানে 2, 2 স্কয়ার প্লাস এবি কত 3, কত আসে এখানে 4 যোগ 9 ইকুয়াল টু কত আসলে রুট ওভার অফ 13। তো দেখেন বিসি ভ্যালু পেয়ে গেছি কত, এটা বিসি ভ্যালু কত রুট ওভার অফ 13। তো এখন দেখেন আমাদের সাইনের সূত্র কি, সাইন বি এটা কোণ দূরত্ব, তাহলে কি এটা যদি কোণ হয় এই বিপরীত ভাবে কি লম্ব, তো সাইন বি কত হবে এখানে, সাইন এর সূত্র হচ্ছে হলো কি আমাদের যে লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব কত আছে এখানে 2 আর অতিভুজ কত আছে রুট ওভার 13। আমরা কোন উত্তরটাকে এখানে কাউন্ট করে ক নম্বরে 2 ডিভাইড বাই রুট ওভার অফ 13, তো সঠিক উত্তর কত ক। কি বলেছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত, পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত। দেখেন এখান থেকে আমি বললাম যদি বলি এ বি সি, হাত রাখছি তো তাই সঠিকভাবে এখানে স্পর্শ করে নাই, একটা ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ হলে একটু খেয়াল করে দেখেন এই এসি হলো অতিভুজ, বিসি হলো ভূমি আর এবি হলো কি লম্ব, বলছে পরিকেন্দ্র। দেখেন আমরা কি বলতে পারি এইখান থেকে এটাকে যদি কেন্দ্র করে একটা বৃত্ত আঁকি তাহলে দেখেন এর প্রত্যেকটা কর্ণকে স্পর্শ করে, তার মানে বলতে পারি যে এর পরিকেন্দ্রটা কোথায় এই অতিভুজের উপরে অবস্থিত, অতিভুজের কোথায় অতিভুজের উপরে অবস্থিত। তাই বলা যায় কি সঠিক উত্তর কত হবে এখানে, সঠিক উত্তর হলো গ। এটা গণনা দরকার হয় না অপশন, তাই আমি গণনা অপশনটা খেয়াল লিখিনি, ঠিক আছে।